আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। শ্যামনগর আন্তর্জাতিক মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থেকে আমাদের অনলাইন ক্লাসের সাথে তোমরা যুক্ত হও। আমি বিগত ক্লাসে শিল্প বিপ্লব সম্বন্ধে আলোচনা করে শিল্প বিপ্লব চ্যাপ্টার শেষ করছি, প্রথম অধ্যায় শেষ করছি। আজ তোমাদের দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব থেকে আলোচনা করব। তার আগে 2-1 মিনিট আমি শিল্প বিপ্লবের থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন হতে পারে একটু ধারণা দিয়ে আমি দ্বিতীয় অধ্যায়ে আসবো। শিল্প বিপ্লব সম্বন্ধে তোমাদের যে অধ্যায়ে আমি আলোচনা করছি, জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। শিল্প বিপ্লব কি, জন কে ছিলেন, শিল্প বিপ্লব কখন সংঘটিত হয়েছিল, বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন, এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, প্রাক শিল্প বিপ্লবে ব্রিটেনের সামাজিক অবস্থা কেমন ছিল, শিল্প বিপ্লব কখন শুরু হয়। প্রয়োগমূলকে থাকতে পারে, পৃথিবীর কর্মশালা কোন দেশকে বলা হতো এবং কেন, শিল্প বিপ্লবের সামাজিক গুরুত্ব কি ছিল। এমন ধরনের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। আশা করি বিগত যে ক্লাস নিয়েছি এই ক্লাস থেকে তোমরা যথাযথ উত্তর দিতে পারবে। পাঠ্য বইয়ের সাথে তোমরা সম্পর্ক রাখবে, বাড়িতে লেখাপড়া করবে। আজকে আমি শিল্প বিপ্লব ফরাসি বিপ্লব আলোচনা করব। ফরাসি বিপ্লবের প্রথম হচ্ছে প্রাক বিপ্লব ফ্রান্স। প্রাক বিপ্লব ফ্রান্স। আমি শিল্প বিপ্লবে তোমাদেরকে বলছিলাম যে কোনো কিছু রাতারাতি পরিবর্তন হওয়াকেই বিপ্লব বলে। সেটা হতে পারে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে। যখন মানুষের সর্বশেষ অবস্থানে পৌঁছায়, এক কথায় আমরা প্রচলিত ভাষা বলি যে দেয়ালে পিঠ ঠুকে যখন যায়, তখন আর মানুষের কোনো পিছনের জায়গা থাকে না। তখন সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্যই কিন্তু বিপ্লব সংঘটিত হয় এবং বিপ্লবের মাধ্যমে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন আনতে সক্ষম হয়। পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পেয়েছি যে ফরাসি বিপ্লব তেমনি একটি বিপ্লব। ফ্রান্সের পূর্বতন যে সমাজ ব্যবস্থাকে ভেঙে তারা একটি নতুন সমাজ, রাজতন্ত্রকে ভেঙে তারা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রণয়ন করতে সক্ষম হয়েছিলেন ফ্রান্সে। তো ফরাসি বিপ্লব কোনো আকস্মিক ঘটনা ছিল না। ফরাসি পুরাতন সমাজ ব্যবস্থার মধ্যেই এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ফ্রান্সের পূর্বতন সমাজ ব্যবস্থায় এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কারণ আমি এর আগেও আলোচনা করেছি, ইউরোপের সকল দেশগুলো ছিল জমিদারি প্রথা বা সামন্ত প্রথা ছিল। ফ্রান্স, ইংল্যান্ড বা ব্রিটেন, জার্মানি, রাশিয়া, ইটালি, সব ইউরোপের সকল দেশগুলো আমরা দেখতে পেয়েছি যে সে সময় জমিদারি প্রথা বা সামন্ত প্রথা ছিল। সমগ্র দেশ সামন্ত প্রভুদের দ্বারাই শাসিত হতো। এই সামন্ত প্রভুদের অধীনে সাধারণ মানুষ তারা বিভিন্নভাবে শোষণ, নির্যাতন এবং বঞ্চনার শিকার হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ফ্রান্সের এক অনুরূপ ঘটনাই ঘটেছে। ফ্রান্সের স্বৈরাচারী শাসক তাদের সেই শাসন ব্যবস্থা জমিদারদের বা অভিজাতদের মাধ্যমে বা অভিজাতদের সহযোগিতায়, যাজকদের সহযোগিতায় তারা সাধারণ মানুষদেরকে শোষণ, নির্যাতন আর বঞ্চনা, হতাশা আর কিছু তারা দিতে পারেনি। রাজা তার সীমাহীন রাজা
তার সীমাহীন ভোগ বিলাসের থাকার কারণ ভোগ বিলাসে গা ভাসিয়ে দিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন করতে শুরু করে। এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি 1789-তে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছে। এই বিপ্লবের পিছনে ফ্রান্সের সামাজিক, আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থার মধ্যেই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছিল সে সময়। ফ্রান্সের বিপ্লব, ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল আমরা প্রথমে আলোচনায় আসি যে প্রাক বিপ্লব যুগে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল। ফ্রান্স সহ ইউরোপের তৎকালীন সমাজ ব্যবস্থাকে পূর্বতন সমাজ বলা হয়ে থাকে। সমাজ ব্যবস্থাকে কি বলা হয়ে থাকে? পূর্বতন সমাজ বলা হয়ে থাকে। বিপ্লব এই পুরাতন ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজ সৃষ্টি অবদান রেখেছিল। পুরাতন ফরাসি সমাজে 3টি সম্প্রদায় বিভক্ত ছিল। একটি ছিল প্রথম শ্রেণী, যারা ছিল যাজক বা যাজকরাই ছিল প্রথম শ্রেণী, অভিজাতরা ছিল দ্বিতীয় শ্রেণীভুক্ত, এবং শিক্ষক, উকিল, বড়ুয়া, সাধারণ ব্যবসায়ী, কৃষক সহ সমাজের বাদবাকি মানুষগুলো ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। এই তৃতীয় সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা ছিল 96%, এবং এই 96% মানুষ ছিল সর্বপ্রকার করের আওতায়, তাদেরকে কর দেওয়া বাধ্যতামূলক ছিল। আর বাদ বাকি 4% বা 4 জন মানুষ যারা ছিল অভিজাত এবং যাজক, তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করত এবং সকল প্রকার কর থেকে তারা করদান থেকে তারা বিরত ছিল বা মুক্ত ছিল। তৃতীয় সম্প্রদায়দেরকে কর দেওয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে তারা ছিল বঞ্চিত। এমন অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে সকল প্রকার সামরিক বা বেসামরিক গুরুত্বপূর্ণ পদগুলো ছিল অভিজাতদের দখলে। বিপ্লবের আগে ফ্রান্সের যাজকের সংখ্যা ছিল 1,30,000। ফ্রান্সের যাজকের সংখ্যা ছিল 1,30,000, আর অভিজাত শ্রেণীর মানুষ ছিল 3,50,000। ধর্মযাজকদের মধ্যে বেশ কিছু স্তর বা প্রকারভেদ ছিল। সাদা এবং কালো পোশাকধারী যাজক ছিল, বিশেষ করে যারা সাদা পোশাকধারী ছিল তারা ছিল আবার অভিজাতদের মতো সকল সুযোগ সুবিধা ভুক্ত। অন্যদিকে কালো যারা ছিল, কালো পোশাকধারী, তাদের সংখ্যা ছিল 60,000-এর নিচে নেমে আসছিল, এবং তারাও ছিল সাধারণ মানুষ বা তৃতীয় শ্রেণীর মতোই সকল প্রকার অধিকারহীন এবং করদানে তারা বাধ্য ছিল। এবং এই সকল কালো পোশাকধারী যাজক যারা অভিজাতদের দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হতো, আমরা দেখতে পেয়েছি যে মঠদীক্ষ, ক্যানন এবং বিশপের সংখ্যা ছিল 10,000-এর মতো বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে 139 জন বিশপ ছিল। বিশপ হলো গির্জার বা মঠের সর্বপ্রধান বা সর্বোচ্চ যাজক। এছাড়া কুরীয় ভিকার নামে যাজকরা পরিচিত ছিল, আর তারাও নিম্ন শ্রেণী বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল। অভিজাতরা গোত্র, সামরিক, নৌ এবং আমলা বিভিন্ন অভিধায় বিভক্ত ছিল। তাহলে আমরা দেখতে পেয়েছি যে তৃতীয় সম্প্রদায় যারা ছিল তারা ছিল সকল প্রকার করদানে বাধ্য এবং সকল প্রকার অধিকার থেকে বঞ্চিত। অন্যদিকে যাজকদের মধ্যেও কিছু সংখ্যক যাজক যারা তৃতীয় সম্প্রদায়ের মতো অধিকারহীন ছিল, আর অভিজাতরা ছিল বিভিন্ন গোত্রে বিভক্ত, যেমন বিভিন্ন অভিধায় বিভক্ত বা বিভিন্ন স্তরে বিভক্ত ছিল, বা বিভিন্নভাবে তারা সামরিক এবং বেসামরিক
কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, রাষ্ট্রের বিভিন্ন সামরিক বেসামরিক পদের সাথে যুক্ত ছিল তারা। এর মধ্যে তারা গোত্র, নৌ, সামরিক এবং আমলা ইত্যাদি বিভাগ ছিল। অভিজাতের সংখ্যা ছিল 1,10,000-এর মতো। অভিজাতের সংখ্যা ছিল 1,10,000-এর মতো। বিপ্লব পূর্বে ফ্রান্সের কৃষকদেরও অবস্থা একরকম ছিল না। সারা দেশে কৃষকদেরও বিভিন্ন স্তর ছিল। বেশিরভাগ কৃষক ছিল জমিদারদের অধীনেই, তারা কৃষিকাজ বা দিন মজুরের কাজ করত। সামান্য কিছু কৃষক ছিল যারা 20% কোথাও বা 70% জমির মালিক ছিল। এই সকল কৃষকরাই এই 20 এবং 70 গড়ে সারা দেশে 35% ভূমির মালিক ছিল কৃষক। কৃষকরা ছিল, ভূমিদাস ছিল এবং সাধারণ প্রজা ছিল। এই সকল প্রজারা এবং কৃষকরা তারা হয়তোবা জমিদারদের কাছ থেকে জমি ইজারা নিয়ে চাষাবাদ করতো আর সামান্য কিছু জমির মালিক ছিল, কিন্তু ভূমিদাসরা ছিল একেবারে নিঃস্ব বা গরিব মানুষ, যারা জমিদারদের অধীনেই তাদের জমিতে কাজ কাম করে বা শ্রম দিয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ করত। এছাড়া আমরা আরো একটি অবস্থা লক্ষ্য করতে পেরেছি যে মেন মর্টাবেল আইন ছিল ফ্রান্সের পূর্ব এবং উত্তরাঞ্চলের দিকে। মেন মর্টাবেল আইন বলতে কৃষক যাদের সামান্য কিছু জমির মালিক ছিল, যে সকল কৃষক তারা মারা গেলে তাদের সেই জমির অধিকার তারা হারাতো। তাদের স্ত্রী পুত্ররা তাদের সেই জমির অধিকার তারা পেত না বা অধিকার বঞ্চিত ছিল। এই সকল জমিগুলো আবার জমিদারের কাছেই চলে যেত। এক কথায় আমরা বলতে পারি, কৃষক মারা গেলেই কৃষকের পরিবার নিঃস্ব হয়ে যেত। এরপরে আমরা আসি অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা 18 শতকে ফ্রান্স ছিল মূলত একটি কৃষি প্রধান দেশ। 18 শতকে ফ্রান্স ছিল একটি কৃষি প্রধান দেশ। ফ্রান্স শুধু নয়, আমরা দেখতে পাচ্ছি টোটাল ইউরোপের বেশিরভাগ দেশই কৃষি প্রধান দেশ ছিল। এবং সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটেন কৃষি থেকে শিল্পের দিকে অগ্রসর হয়েছে। তো যাই হোক, 1789 খ্রিস্টাব্দে পূর্ব ফ্রান্সের মোট জনসংখ্যা ছিল 2,50,00,000 বা 2.5 কোটি। এর মধ্যে 2,10,00,000 মানুষ যারা সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত ছিল। বিপ্লবের প্রাককালে প্যারিসে 6 লাখ, লিওতে 1,35,000 এবং মার্সেলে 90,000 ফরাসি নাগরিক বসবাস করত। ফ্রান্সের সে সময় কর ব্যবস্থা, 2 ধরনের কর ব্যবস্থা চালু ছিল। একটি প্রত্যক্ষ কর। কয় ধরনের কর ব্যবস্থা চালু ছিল? 2 ধরনের। একটি হচ্ছে প্রত্যক্ষ কর। ফ্রান্সের কয় ধরনের কর ব্যবস্থা চালু ছিল? প্রিয় শিক্ষার্থীরা, ফ্রান্সের সে সময় 2 ধরনের কর ব্যবস্থা চালু ছিল। একটি হচ্ছে প্রত্যক্ষ কর, আরেকটি হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ কর। এই প্রত্যক্ষ করের আবার শ্রেণী বিভাগ ছিল বা শ্রেণীভেদ ছিল। 23 প্রত্যক্ষ করের 1 হচ্ছে 23 মোট আয়ের উপরে দেওয়া কর। মোট আয়ের উপরে যে কর দেওয়া হয় তাকে 23 হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। 2 নম্বরে হচ্ছে 2 নম্বরে কাপিটা ছিল।
সিও, কাপিটাসিও মাথা পিছু নয়, বরং উৎপাদন ভিত্তিক কর। উৎপাদনের উপরে ভিত্তি করে কর দেওয়ার ব্যবস্থাকে কাপাতাসিও বলা হয়। আর একটা হচ্ছে ভাতিয়াম 3, ভাতিয়াম। ভাতিয়াম শুধু স্থবর ও অস্থবর সম্পত্তির উপর প্রয়োগ কর। তাহলে আমরা কয় প্রকার প্রত্যক্ষ কর, কয় প্রকার দেখলাম? 23 হচ্ছে মোট আয়ের উপর দেয় কর। কাপিটাসিও হচ্ছে উৎপাদন ভিত্তিক কর, উৎপাদনের উপর ভিত্তি করেই যে কর ব্যবস্থা ছিল, এইটি হচ্ছে কাপিটাসিও। আর ভাতিয়াম হলো স্থবর এবং অস্থবর সম্পত্তির উপর দেয় কর। এই স্থবর এবং অস্থবর সম্পত্তির উপরে যে কর চতুর্দশটি অভিজাতদের একটি অংশকে এই কর দিতে বাধ্য করছিল। বাদ বাকি সবাই ছিল করের আওতায়। বিশেষ করে তৃতীয় সম্প্রদায় তারা করের আওতায় ছিল এবং যাদব শ্রেণী, অভিজাত শ্রেণী ছিল করের আওতা মুক্ত। আরেকটি কর আমরা দেখতে পেয়েছি পরোক্ষ কর। দুই, পরোক্ষ কর। পরোক্ষ করের এক, গ্যাবেল। তাহলে কয় প্রকার কর ছিল? 2 প্রকারের কর ব্যবস্থা চালু ছিল ফ্রান্সে। একটি হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ করকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পেই, কাপাসিসিও এবং ভাতিয়াম। পেই, কাপাসিসিও এবং ভাতিয়াম। পরোক্ষ কর হচ্ছে গ্যাবেল। পরোক্ষ করের প্রথম হচ্ছে গ্যাবেল বা লবণ কর। সে সময় সবচেয়ে ভয়াবহ কর ছিল গ্যাবেল। এমন কোনো মানুষ ছিল না এই কর থেকে তারা মুক্ত হতে পেরেছে। বিশেষ করে শিশু বা দোলনা কাল থেকে মৃত্যু পথযাত্রী পর্যন্ত অসুস্থ যারা মৃত্যুর পথযাত্রী তাদেরকেও এই কর দিতে বাধ্য করা হয়েছিল এবং সবাইকে লবণ ক্রয় করতে হবে, বাধ্যতামূলক লবণ ক্রয় করতে হবে। এটা ছিল সবচেয়ে কঠিন এবং ভয়াবহ কর ব্যবস্থা। আমরা দেখতে পেয়েছি যে স্বাধীনতোত্তর আমাদের দেশেও লবণের ব্যাপক চাহিদা ছিল। লবণের কারখানা বা লবণ উৎপাদনের কোনো ব্যবস্থা না থাকার কারণে আমাদেরকে লবণ আনতে হতো পাশের দেশ থেকে এবং অতি উচ্চ দামেই লবণ ক্রয় করতে হতো। স্বাধীনতা উত্তর আমাদের বাংলাদেশে প্রেক্ষাপট ছিল লবণের উপরে বেশ বড় ধরনের একটি মানে সমস্যা, যেটাকে আমাদের বেশি দাম দিয়েই অন্য সামগ্রীর চেয়ে যেন লবণের চাহিদাটা ছিল সে সময় বাংলাদেশে অনেক বেশি, কারণ সে সময় লবণ উৎপাদন তেমন বাংলাদেশে হতো না। এরপরে আছে করভি। গ্যাবেলের পরে আছে করভি। হলো বিনা পারিশ্রমিকে জমিদারের জমিতে শ্রমদানে বাধ্য। সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে জমিদারের জমিতে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ ছিল, জমিদারের জমিতে যারা দিন মজুরের কাজ করত, এই সকল দিন মজুর বা সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে জমিদারের জমিতে শ্রম দিতে বাধ্য ছিল। এটাকে বলা হতো করভি। আরো 2 ধরনের ব্যবস্থা ছিল। এর হচ্ছে এক হলো ভোগ বস্তুর উপরে প্রদেয় কর। ভোগ বস্তুর উপরে কর দেওয়া বাধ্যতামূলক ছিল। আরেকটি কর ছিল বানালিতে। বানালিতে ছিল জমিদারদের কৃষি যন্ত্রপাতি। জমিদারদের কাছ থেকে কৃষি যন্ত্রপাতি নিয়ে কৃষকদেরকে চাষবাস করতে হবে। যারা বর্গা চাষী ছিল তাদেরকে জমিদারের কাছ থেকে বাধ্যতামূলক ভাবে
কৃষি যন্ত্রপাতি দিতে হবে এবং সেই কৃষি যন্ত্রপাতির উপরে কর প্রদান করতে হতো। এমন অর্থনৈতিক অবস্থা ফ্রান্সের সে সময় চালু ছিল এবং এই করগুলো শুধুমাত্র তৃতীয় সম্প্রদায়ের মানুষদেরকে দেওয়া বাধ্যতামূলক ছিল এবং এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ ছিল সবচেয়ে সমাজে বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত এবং তারা একেবারে দরিদ্র সীমার নিচে বসবাস করত। তারপরেও তাদের উপরে কর ভারে জর্জরিত করা হয়েছিল। এমন অবস্থায় ফ্রান্সের এই 93% মানুষ তারা বিপ্লব সংগঠিত করে ফ্রান্সের পূর্বতন সমাজ ব্যবস্থা পরিবর্তন করে নতুন সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে তারা সক্ষম হয়েছিল। এরপরে আমরা আসি রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা ছিল সে সময় ফ্রান্সে আমরা দেখতে পেয়েছি রাজতন্ত্র চালু ছিল এবং সেই রাজতন্ত্রটা প্রজাহিতৈষী রাজতন্ত্র নয়, সৌরাজের রাজতন্ত্র, সৌরতন্ত্র। রাজতন্ত্র রাজার পরে রাজার উত্তরাধিকারীরাই রাজা হবে, এটা স্বাভাবিক, কিন্তু এই রাজা বা রাজতন্ত্রে থাকবে প্রজা কল্যাণমূলক রাজতন্ত্র, প্রজা হিতৈষী রাজতন্ত্র। কিন্তু এই ফ্রান্সের সেই সময় বিশেষ করে আমরা দেখতে পেয়েছি সেই সময়ের চতুর্দশ লুই, পঞ্চম লুই এবং ষোড়শ লুই তারা যে রাজতন্ত্র চালু করছিল সেটা ছিল রাজতন্ত্র না, সৌরচারী বা সৌরতন্ত্র ছিল। সাধারণ মানুষদের সকল প্রকার নির্যাতনের হাতিয়ার ছিল তারা সাধারণ মানুষকে নির্যাতনে, গর্ভে এবং শোষণে, নির্যাতনে জর্জরিত করে রাখছিল। আমরা দেখতে পেয়েছি যে ফ্রান্স অভিজাত শ্রেণী তাদেরকে সহযোগিতা নিয়েই রাজা শাসন কার্য পরিচালনা করতেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা অভিজাতরাই ভোগ করতেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে যাজকরা রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করে রাজার কাছ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা তারা আদায় করেছে। চতুর্দশ লুই ফ্রান্সের এই রাজতন্ত্রকে আরো নিরঙ্কুশ করার চেষ্টা করেন। তিনি রাষ্ট্রের সকল ক্ষমতা কুক্ষিগত করেন, বিশেষ করে সামরিক, প্রশাসনিক, বিচারিক ক্ষমতা সব ছিল তার হুকুমেই পরিচালিত। আইন প্রণয়ন থেকে শুরু করে আইন প্রশাসন, বিচার কাজ এবং সামাজিক ক্ষেত্রে একচ্ছত্ব অধিপতি ছিলেন চতুর্দশ লুই। তার পরামর্শেই বা তার ইচ্ছাই যুদ্ধ এবং শান্তি স্থাপিত হতো। আমরা দেখতে পাচ্ছি যে 15তম লুই এবং ষোড়শ লুই আরো নিরঙ্কুশ করার জন্য ফ্রান্সের রাজতন্ত্রকে আরো নিরঙ্কুশ করার চেষ্টা করেন। রাজ পরিবারের সে সময় যে আয়ের ব্যয়ের পরিমাণও বেড়ে গেছিল। আমরা দেখতে পেয়েছি যে রাজা তার ব্যক্তিগত ব্যবহারের জন্য, ব্যক্তিগত শিকারের জন্য 857টি ঘোড়া, রাজা তার ব্যক্তিগত ব্যবহারের জন্য 857টি ঘোড়া এবং 1400 চাকর চাকরানি রাজা ছিল। বিভিন্ন প্রদেশে 1200 ঘোড়া মজুত রাখা হতো রাজার শিকারে যাওয়ার জন্য এবং 217টি গাড়ির বহর ছিল রাজা মিরিগয়া ভ্রমণের গমনের জন্য রাজা। আমরা দেখতে পেয়েছি যে ষোড়শ লুইয়ের স্ত্রী রানী মারিয়া আদোয়াকা প্রায় নতুন নতুন প্রাসাদ তৈরির বায়না করতেন। তিনি বলতেন যে আমাকে নতুন একটা প্রাসাদ তৈরি করে দাও। তাহলে এই সকল প্রাসাদ তৈরির জন্য খরচ আসতো সাধারণ মানুষের কাছ থেকেই, কর ভারে নির্দিষ্ট করে সাধারণ মানুষের কাছ থেকেই এইভাবেই টাকা বা কর উঠাইয়ে সকল ভোগ বিলাসের ব্যবস্থা ছিল ষোড়শ লুই, চতুর্দশ লুই, পঞ্চম লুই। কেন্দ্রীয় শাসন ছাড়া স্থানীয় শাসন অচল হয়ে পড়েছিল। বিশেষ করে প্যারিস স্টেট জেনারেল বা সর্বোচ্চ প্রতিনিধি সভা সে সময় অকার্যকর ছিল। রাজা শুধুমাত্র রাজপরিষদ এবং 6 জনের একটি মন্ত্রিসভার মাধ্যমে রাজ্য পরিচালনা বা রাজকার্য পরিচালনা করতেন। অভিজাতদের বিভিন্ন সময়ে
সুযোগ সুবিধা আদায়ের জন্য অভিজাতদের ডাকতেন, পরামর্শ করতেন। তাছাড়া সাধারণ মানুষদেরকে রাজা কখনোই আমলে দিতেন না বা তাদের সুযোগ সুবিধার জন্য কখনোই তারা চেষ্টা করতেন না। আমরা দেখতে পেয়েছি এমন একটি অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে 1788-তে অষ্টাশিতে আমরা দেখতে পেয়েছি যে ফ্রান্সের ব্যাপক শস্যহানি হয়েছে। কৃষকের গবাদি পশু মারা যাওয়ার কারণে কৃষকের মেরুদণ্ড ভেঙে পড়েছে। এক কথায় অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে এবং 1788-তে ফ্রান্সে যে পরিমাণ বিক্ষোভ সমাবেশ হয়েছে 1789-তে তার চেয়ে 5 গুণ অধিক, মানে 5 গুণ বিক্ষোভ বা আন্দোলন হয়েছে, বিপ্লব সংঘটিত হয়েছে এবং ফ্রান্সের সকল প্রকার পুরাতন সমাজ ব্যবস্থা ভেঙে তারা একটি নতুন সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করেছে এবং সেই চেষ্টা তারা সফল হয়েছে। এই চেষ্টাতে চিন্তাগত বা চেতনাগত যে প্রস্তুতির দরকার সেটাও সে সময় ফ্রান্সে ছিল। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে দার্শনিক এবং সাহিত্যিকগণ তারা তাদের লেখনের মাধ্যমে সাধারণ মানুষদেরকে উজ্জীবিত করেছিলেন ফ্রান্সের রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য। আমরা দেখতে পেয়েছি যেমন কিছু দার্শনিক আছেন যারা তাদের লেখনের মাধ্যমে ফ্রান্সের বিপ্লবকে এগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। তার মধ্যে এখন মহামতি ভলতেয়ার, তার পুরা নাম ফ্রাঁসোয়া মেরি আরাউজে। মহামতি ভলতেয়ার। তার আগে আমরা একটি পয়েন্টে আসি দার্শনিকদের অবদান। দার্শনিকদের অবদান। দার্শনিকদের অবদান 1 ভলতেয়ার। তাই ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল অনস্বীকার্য। দার্শনিকরাই সাধারণ মানুষদেরকে উজ্জীবিত করছিল ফ্রান্সের বিপ্লব সংগঠনের জন্য। এবং তার মধ্যে আমরা প্রথমে দেখতে পেয়েছি মহামতি ভলতেয়ারের নাম। ফ্রাঁসোয়া মেরি আরাউজে, সবাই তাকে মহামতি ভলতেয়ার হিসেবেই জানেন। তিনি একাধারে কবি, নাট্যকার, দার্শনিক, ইতিহাসবিদ, সাহিত্যিক। মানুষের চেয়ে বড় কিছু বলে আখ্যায়িত করেছিলেন ভলতেয়ারকে। কি ভিক্টর হুগো ভলতেয়ারকে মানুষের চেয়ে বড় কিছুই বলে আখ্যায়িত করতেন। তিনি ফ্রান্সের গির্জা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছিলেন। এই জন্যই কেউ কেউ তাকে ধর্মবিরোধী বা তার ধর্মবিশ্বাস নিয়েই প্রশ্ন তোলেন। কিন্তু তিনি তিনি গির্জার ব্যবস্থাকে তিনি সমালোচনা করেছিলেন। কারণ ধর্মগুরুরা তাদের অজ্ঞতা, মূর্খতা এবং বাড়াবাড়ি ছিল। তারা রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বা দেবতার প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করে সকল সুযোগ সুবিধা আদায় করতেন এবং এই সকল ধর্মযাজকরাও বিলাস পেছনে ঘা ভাসিয়ে দিয়ে ধর্মের মূল বাণী থেকে তারা সরে আসছিলেন। যার কারণে তিনি বিশেষ করে গির্জা ব্যবস্থাকে সমালোচনা, তার লেখনের মাধ্যমে সমালোচনা করছিলেন। ফ্রান্সের রাজতন্ত্রকে তিনি সমালোচনা করছিলেন। কিন্তু তিনি পুরোপুরি রাজতন্ত্রের উচ্ছেদ চান। তিনি চাইছিলেন এমন একটি রাজতন্ত্র ফ্রান্সে চালু থাক যেটি হবে প্রজা হিতৈষী বা প্রজা কল্যাণকর এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র। একটি সংবিধানের অধীনে রাষ্ট্র পরিচালিত হোক, এটাই তিনি চাইছিলেন। এবং এক্ষেত্রে তিনি ব্রিটেনের সংবিধানকে অনুসরণ করার জন্য তার লেখনীর মাধ্যমে আবেদন করছিলেন যে ফ্রান্স যেন ব্রিটেনের সংবিধানকে অনুসরণ করে এবং দেশে অনুরূপ একটি সংবিধান রচনা করে সকল শ্রেণীর মানুষের সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখে।
তার বিখ্যাত উক্তি হলো, ঈশ্বর না থাকলে তাকে বানানো হতো, কিন্তু প্রকৃতি বলতে ঈশ্বর আছে। ঈশ্বর না থাকলেও তাকে বানাতে হতো, তবে প্রকৃতি বলতে ঈশ্বর আছে। বলতে গেলে ঈশ্বর হচ্ছেন পৃথিবী সৃষ্টির প্রজ্ঞাতা, প্রকৃতিতে যা কিছু ঘটে তা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই ঘটে বলে তিনি মনে করতেন। তিনি রাজার সৌরতন্ত্র বা জাঁকজমকপূর্ণ জীবনকে মোটেই পছন্দ করতেন না। মানুষের মধ্যে প্রেম ও ভালোবাসার অভাব তাকে পীড়া দিত। মানুষের মধ্যে প্রেম এবং ভালোবাসা অভাব তাকে পীড়া দিত। তিনি এই নিরঙ্কুশ রাজতন্ত্রের সমালোচনা করে কয়েকবার কারারুদ্ধ হয়েছিলেন। বিশেষ করে বাস্তুল দুর্গেও তাকে 2 বার স্থান হয়েছিল। এরপরে আসি সাউথ মন্টেস্কো। তিনি মূলত সংবিধান এবং রাজনীতিসব রচনাবলী তিনি মূলত একজন দার্শনিক ছিলেন, কিন্তু তার সংবিধান এবং রাজনীতি বিষয়ক রচনাবলী সে যুগে ভারতে ভীষণভাবে উদ্ধৃত করেছিলেন। তিনি রাজা সীমাহীন ক্ষমতা ও গির্জার সমালোচনা করছিলেন। তিনি ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষে ছিলেন। তিনি চাইছিলেন ফ্রান্স একটি সংবিধানের মাধ্যমেই শাসন ব্যবস্থা কায়েম করুক, এবং এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে ব্রিটেনের সংবিধানকে তিনি অনুসরণ করার কথা বলছিলেন। তার বিখ্যাত গ্রন্থ হল স্পিরিট অফ লজ। এতে তিনি মাত্র 22 সংস্করণ তার 18 মাসে প্রকাশিত হয়েছিল। 20 বছর শ্রম দিয়ে লেখা এই গ্রন্থ তিনি বিভিন্ন দেশের সংবিধানের চরিত্র, আইনের উদ্ঘাটন এবং বিশ্লেষণ করেছিলেন। তার পার্শ্বের লেখা তথা পার্শ্বের রচনা, পার্শ্বের পত্রমালাও উল্লেখযোগ্য গ্রন্থ। এরপরে আছে ঝাঁ রুসো। 3 নম্বরে রুসো জাতিকে ফরাসি হলেও জন্মগ্রহণ করেছিলেন 1712 সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তিনি শিক্ষক, সচিব ও সঙ্গীত সমালোচক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। তবে লেখক এবং দার্শনিক হিসেবে তিনি যথেষ্ট অবদান রাখেন। সমাজ দর্শন, সঙ্গীত, শিক্ষা, রাষ্ট্রতন্ত্র, সাহিত্য, উদ্ভিদবিদ্যা, জ্ঞান জগতে এসব শাখায় তিনি বিশ্বকার স্বাক্ষর রেখে যেতে সক্ষম হয়েছিলেন। তিনি মানুষের বুদ্ধিকে, অনুভূতিকে বেশি প্রাধান্য দিয়েছেন। মানুষের বুদ্ধির চেয়ে অনুভূতিকে বেশি প্রাধান্য দিয়েছেন। মানুষ সম্বন্ধে তার চিন্তার অসাধারণ মৌলিকতা লক্ষ্য করা যায়। তিনি প্রথমেই উল্লেখ করেছেন যে মানুষ জন্মগতভাবেই স্বাধীন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সমাজ তাকে শৃঙ্খলিত করেছে। তিনি বলেন আদিম সমাজে সাম্য ছিল, তাই সেখানে কোনো অন্যায় ছিল না। রুসো লিখেছেন কোনো মানুষ সেই পরিমাণ ধনী হবে না যা হলে সে অন্য মানুষকে ক্রয় করতে চাইবে, আবার কোনো মানুষ ততখানি দরিদ্র হবে না যতখানি দরিদ্র হলে সে অন্যের কাছে নিজেকে বিক্রি করে দিতে বাধ্য হবে। রুসো সে ধরনের একটি সাম্যনীতি দ্বারা পরিচালিত সমাজ চেয়েছিলেন। তার লেখা বিভিন্ন গ্রন্থগুলি, বিশেষ করে সোশ্যাল কন্ট্রাক্ট, সাড়া ফেলেছিল এবং বিপ্লবের যুগে তার এই অন্যান্য লেখনীয় সাধারণ মানুষকে দারুণভাবে উজ্জীবিত করেছিল। তাছাড়া আমরা দেখতে পেয়েছি ফ্রান্সের দিদেরো, ন্যাপলি, প্রমুখ মনীষী বিপ্লবের প্রাককালে বুদ্ধিজীবী ভাষা সে যুগের সূচনা করেছিলেন। যে যুগের সূচনা করেছিলেন তার সমাজ সচেতন মহলকে, সচেতন মহলকে আলোচিত করছিল এবং ফরাসি বিপ্লবকে উজ্জীবিত করেছিল এবং সাধারণ মানুষকে ফরাসি বিপ্লবে এগিয়ে যেতে
সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী দিন এই অধ্যায়ের বাদ বাকি অংশ আলোচনা করব। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করি। সবাইকে ধন্যবাদ।